এই রবিবার থেকে মহাকর্ষ বিকর্ষ লাইভ ক্লাস শুরু করতেছি। তাহলে আমি যদি এইভাবে ফিজিক্সটা পড়তাম তাহলে বেশি ভালো হতো। এটা পড়লে আসলে ওর পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হবে। এক একটা চ্যাপ্টার থেকে 15 থেকে 20টা সিকিউ সলভ করতে হবে। ত্রিকোণমিতি হোক, অন্তরীকরণ হোক, হিউজ লেভেলের প্র্যাকটিস না করলে কখনো হবে না। এমন একটা সূত্র নাই যেটার আমি ব্যাখ্যা দিই না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আজকে আমি একজন স্পেশাল গেস্টকে আমার সামনে নিয়ে আসতে যাচ্ছি। প্লিজ গেস্ট আমার সামনে চলে আসেন সবাই। এইচএসসি 27 পেজ, তোমরা তো আমারে চিনো ভাই, চিনো না? বলো তো। সবসময় রেদওয়ান সবাইকে ইন্ট্রোডিউস করে, আজকে আমি রেদওয়ানকে ইন্ট্রোডিউস করাবো। এন্ড আজকে আসলে অনেক দিন, বেশি দিন হয়ে গেছে যে আমি এসএসসি তে বেশি ফোকাস দিয়ে দিছি আসলে। না এরকম না, কজ আমি এইচএসসি ব্যাপারটা আমি এইচএসসি কার হাতে তুলে দিছি বলেন তো? মনে করেন হায়ার ম্যাথে আপনারে দিয়ে আমি চলে আসছি, তাই না? আলহামদুলিল্লাহ। এন্ড হায়ার ম্যাথে একটা স্টুডেন্ট যদি খারাপ বলে হ্যাঁ, যে শুভন স্যার খারাপ পড়াইছে, না এটা প্রশ্ন আছে, এটা এটা মনে হচ্ছে হবেই না। আমার মনে হচ্ছে না এটা হবে। আমার হবে না। অদম্যের উপর, আমার ব্যাচ এটা অদম্যের হবে উপর না, আমার এটা হবে না। একটা বিশ্বাস আছে আর কি। এটা হবে না। স্টুডেন্ট কমপ্লেন করতে পারে আমার নামে যে ভাই আপনি কেন বেশি ক্লাস নেন না এইচএসসি তে। না এরকম নেই যে শুরু হচ্ছে মহাকর্ষ বিকর্ষ। হ্যাঁ, শুরু হইতেছে। এন্ড মানে এসএসসি নিয়ে বেশি পেরাই ছিলাম আর কি, বা কোম্পানি নিয়ে, বাট সমস্যা নাই। আজকের এই ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা গাইডলাইন দিব। আর একটা ব্যাপারও জানাই রাখি যে ম্যাথ ফিজিক্স কম্বো গাইডলাইন আছে। কালকে না, এই রবিবার থেকে মহাকর্ষ বিকর্ষ লাইভ ক্লাস শুরু করতেছি আমার ফিজিক্স কোর্সে আর কি। নিয়াজ ভাইয়ের সাথে যে আমার কোর্স আছে তোমরা সবাই জানো, ওইটা বাদ দাও। এইচএসসি 27 পড়ালেখা কেমন চলতেছে? পরীক্ষা কি দুই একটা দিয়ে ফেলছো? জানি না আমি কিছু, কজ এইচএসসির পুরো ব্যাপার উনারা জানে ভাই। ওটা মিড টার্ম কিছুদিন পর শুরু হবে ওদেরকে, এই যে জানুয়ারি থেকে শুরু হবে মিড টার্ম। আমি আসলে আমার মন থেকে ওদের কিছু কথা বলতে চাই। আচ্ছা শিওর আজকে ওপেন একদম সবকিছু। কি বলতে চাই, আমি আমার কলেজ লাইফে যেমনি আমি ফিজিক্সটা পড়ছি, এটা আমি আসলে খুব বেশি অ্যাটেন্টিভলি পড়ি নাই, কারণ হচ্ছে করোনা ছিল, আমি একটু অমনোযোগী হয়ে গেছিলাম। এই প্রথম টার্মে আমি টাইনা ফিজিক্সে পাস করছিলাম, এরকম অবস্থা আর কি। তো এরপরে সবাই এরকমই করে। এরপরে যেটি হয়েছে, আমি একদম রিয়েল কথা বলি, ওই 2022 নিয়াজ ভাইয়ের পিক লেভেলে। ও নিয়াজ ভাই, হ্যাঁ, তো ওই টাইমে মনে করেন আমাদের একদম চুল বড় করে উনি একটা আমি হচ্ছে ওই যে অফলাইনে হচ্ছে আমার যে কলেজের একজন ম্যাডামের কাছে পড়তাম। সো ম্যাডাম অনেক ডিটেলসে পড়াইতেন আর কি, আর আমরা তো কোচিং এ গিয়ে আসলে পড়া হয় না, ঘুরে ফিরে এই উল্টা করতাম, তো এই জন্য ফিজিক্স আসলে পড়াই হয় না ঠিকঠাক মতো। পরে দেখলাম আসে কাজ ক্ষমতা শক্তি, দেখলাম পরীক্ষা চলে আসছে কাজ ক্ষমতা শক্তি, দেখি তো একটা চ্যাপ্টার ঠিক মতো শেষ করা যায় কিনা, কেমনে পড়া যায়। ইউটিউবে সার্চ দিলাম কাজ ক্ষমতা শক্তি এইচএসসি ফিজিক্স, আসলো নিয়াজ ভাইয়ের ক্লাস ওয়ান শট, কোনো কথা নাই, ওয়ান শট মানে বেসিক নাই, ওয়ান শট দিয়ে শুরু করতেছি। ভাই নিয়াজ ভাইয়ের ক্লাস দেখছি, ভাই কেমনে যে পড়ায়, মানে কইতেছি না, বাইরের তো ক্লাস তো ওই 4 ঘন্টায় পুরো চ্যাপ্টার শেষ। 4 ঘন্টা পরে আমি হচ্ছে এই যে আমার গাইড বের করছি, তো আমি সিকিউ পারি, বাট একটা ঝামেলা লাগছে যে আমি প্রথমে ওয়ান শটই দেখছি ভাই। এরপরে তো হচ্ছে আসলে আর ওয়ান শট প্রথমে দেখা গেলে পরে আসলে বেসিক পড়তে ইচ্ছা করে না। হ্যাঁ ঠিক এটা ঠিক। ওইটা আসলে সমস্যাই করছে। কি সমস্যাটা হইছে, ওইটা আমি আসলে শেষ মুহূর্তে গিয়ে বুঝছি যে বেশি গুয়ে পেছিয়ে দিয়ে দিলে ওয়ান শট দেখে আসলে ওইটা আনসার করা যায় না। ওয়ান শটের যে আসলে ওইখান থেকে আমি যা শিখছি ওইটা দিয়ে আসলে বেশি গুয়ে পেছিয়ে করলে ওইটা আনসার করা যায় না, মানে বেসিক জানতেই হবে। এরপরে আমি হচ্ছে বিভিন্ন কোর্সে এনরোল করছি। নিয়াজ ভাই ডু অর ডাই করছিল তখন। হ্যাঁ ডু অর ডাই 1 পয়েন্ট ছিল, ওইটা এনরোল করে কিছু কিনছি, মানে কিছু পড়ছি, ওইখানে ক্লিয়ার হইছে। তো ভাই নিয়াজ ভাই হচ্ছে অনেকটা হচ্ছে মানে প্রথমে স্লো ভাবে পড়ায়, পরে একদম ডিপে ঢুকে যায়, মাঝে মাঝে এমন ম্যাথ করে এটা বুঝাই যায় না, মানে কি আমারও বুঝতে কষ্ট হয়ে যেত আর কি, এরকম ব্যাপার স্যাপার। তো এইটা এরকম গেছিল, বাট আমি পুরো আমার রিয়েলাইজেশনটা কি আজকে হচ্ছে, মনে করেন আমি তো ইউনিভার্সিটিতে পড়তেছি, আমার কাছে মনে হইতেছে যে আসলে আমি যদি এইভাবে ফিজিক্সটা পড়তাম তাহলে বেশি ভালো হতো। আমি যে ওয়েতে ফিজিক্সটা পড়ছি এটা আসলে ভালো হয়ে ছিল না। কেন ভালো হয়ে ছিল না? আমি ওয়ান শট দিকে শুরু করছি ভাই, ভালো হয়েছিল না। সো আমি এখন কি মনে হয়, আমার কাছে মনে হয় আমি যদি প্রথমে আমার এই যে বইটা আছে তপন স্যার বা ইসাক স্যার যে বইটা আছে, ওই বইটার প্রত্যেকটা টপিকের নামটা যদি অ্যাটলিস্ট ঠিক মতো দেখতাম প্রথমে, যে এই টপিকটা আছে, তাহলে আমার চ্যাপ্টারটা সম্পর্কে ক্লিয়ার ধারণা হইতো। অবশ্যই। সবচেয়ে বড় ভুল ছিল যে আমি বই বের কইরা দেখি নাই, প্রথমে ক্লাসে ঢুকে গেছি। প্রথমেই হচ্ছে যে একদম ক্লাসে ঢুকে গেছি। আমি ওদেরকে এটাই বলবো, এর সাথে যারা আছে ফিজিক্স পড়তেছে, যে কোর্সেই ভর্তি হোক, যে কোনো টিচারের কাছে পড়ুক, ও একাডেমিক মানে বেসিক ক্লাস যেটা, এই বেসিক ক্লাসটাই যাতে করে। ওয়ান শট তো এখন সময় নাই, না ও বেসিক ক্লাসটাই যাতে করে,
এন্ড সাথে ওর যে একাডেমিক বইটা আছে ভাই, এই বইটার সাথে রেখা বইটা আসলে রিডিং পড়াও লাগবে না, বইয়ের মেইন যে টপিক গুলো আছে ওই বেসিক যেটা পড়াইছে ওটা বইয়ের কোন টপিকে আছে ওইটা চোখ বুলাই আসলে ওর পড়া উচিত অ্যাটলিস্ট। এটা পড়লে আসলে ওর পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হবে। কারণ এমন কি দেখবে যে অনেক সময় কোনো টিচার কোনো টপিক স্কিপ করে ফেলে, ওটা কম ইম্পর্টেন্ট বাট ওইটা কোনো ক্ষেত্রে কাজে চলে আসে, ওইটাও দেখলে একবার চোখ বুলাইলে ওর পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই না? তো আমি এটাই বলবো যে কোনো কোর্সে ভর্তি হোক, অফলাইনে পড়লে তো অফলাইনে টিচারের কাছে পড়তেছে, কলেজে তো আর পড়াশোনা হবে না ওই লেভেলে। এটা আমি আমার যতটুকু এক্সপেরিয়েন্স, কিছু সমস্যা আমি কিন্তু মানে রিয়েল কথা মানে কথাগুলোই বলতেছি, ঠিক আছে? তুমি যে কোনো অনলাইন কোর্সে ভর্তি হও, যে কোনো কোর্সে, আমাদেরটাতে হোক বা অন্য যে কোনো কোর্সে, প্রথমে যে একটা চ্যাপ্টার ধরবা ফিজিক্সের, একটা চ্যাপ্টার মনে করো মহাকর্ষ অভিকর্ষ, এই চ্যাপ্টার ধরবা, এই চ্যাপ্টারের উপর স্যার টিচার যতটা ক্লাস নিছে, মনে করো 10টা ক্লাস নিছে, এই 10টা ক্লাস পুরোটা তোমার দেখা উচিত। এই পুরো 10টা ক্লাস দেখবা, দেখার পরে পুরো বেসিক ক্লিয়ার হবে, সাথে বই যে রাখার কথা বলতেছি ওইটা করবা। এই 10টা ক্লাস দেখার পরে কি করা উচিত বলেন তো? আপনি বলেন। সিকিউ সলভের ক্ষেত্রে যে কোনো টেস্ট পেপার, পাঞ্জেরি লেকচার, যে কোনোটা বের কইরা ওর না এই যে গত 2 থেকে 3 বছরের সিকিউ গুলো যদিও সলভ করে শেষ বেজাল, আমার তো আর কিছু লাগবে না শেষ, বাট ওইগুলা সলভ করতেই হবে, নাইলেও বেসিক ক্লাস কইরা সিকিউ যদি সলভ না করে ও পরীক্ষা আনসার করতে পারবে না, এটা 100% শিওর। মানে সিকিউ প্র্যাকটিস করতে হবে, সাথে এমসিকিউ তাও তো মাস্ট, এমসিকিউ তো অবশ্যই। অনেকে কখতে আটকাবেন ওই যে বইটা যদি পড়া ফেলে ঠিক মতো। আমি ওইটাই বলবো যে ভাই অনেকে ওই ক্লাস কইরা অনলাইনে ক্লাসে বেশি সমস্যা হয়, যেটা আমার ফ্রেন্ড বেশি ধরা গেছে, এটা ও সারাদিন ক্লাস করতো, নোটে বইরা ছিল, বাট ক্লাস কইরা মনে করেন টিচারের সাথে চ্যাপ্টার শেষ করছে, আর ও মনে করছে আমার তো চ্যাপ্টার শেষ, আমি পুরো টিচারের সাথে ক্লাস দেখে ফেলছি, ও নিজের কোনো সলভ করে নাই, না গাইড থেকে সলভ করছে, নোটটাও আবার পরীক্ষার রাতে, যে নোট আসলে পরীক্ষার আগের রাতে দেখা যায় না, বেশিরভাগ নোট পড়ে আছে, ওটা আসলে খুইলা দেখার মতো আর সিচুয়েশনই ক্রিয়েট হয় না। এজন্য আমি বলবো একটা চ্যাপ্টার এই যে মনে করো লাইভে শেষ করো, রেকর্ড শেষ করো, পুরো বেসিক যে কোর্সের যে তোমার ক্লাসটা আছে পুরো চ্যাপ্টারটা শেষ করার পরে তুমি নিজে গাইড থেকে এক একটা চ্যাপ্টার থেকে 15 থেকে 20টা সিকিউ সলভ করতে হবে, আর এটলিস্ট 50টা এমসিকিউ। আবার 50টা এমসিকিউ তো আবার বাইচা পাবেন, এটাই তো ঝামেলা, তাই না? এক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র বোর্ডের এমসিকিউ গুলাই ওর সলভ করা উচিত, তাইলে স্ট্যান্ডার্ড একটা লেভেল চলে আসবে ওর এমসিকিউ আনসার করে দিলে। মানে শুধু বোর্ডের এমসিকিউ যতগুলো আছে 100টা হইলে 100টা, এটা প্রত্যেক চ্যাপ্টারের ক্ষেত্রে করতে হবে। ও ট্রেডমার্ক দিয়ে দিতে হবে এরকম যে আমি এই যে শুরু করলাম, আমার ফিজিক্সের চ্যাপ্টার আছে এই 10টা, মনে করেন মহাকর্ষ অভিকর্ষ, কথার কথা মহাকর্ষ অভিকর্ষ, ও এই চ্যাপ্টারটা লাইভে প্রথমে হচ্ছে লাইভ বা রেকর্ডের পুরো টিচারের ক্লাস দেখলো, দেখার পরে এই যে 15-20টা সিকিউ সলভ করলো, বা গাণিতিক পদার্থবিজ্ঞান যদি থাকে ওটা থেকে ম্যাথ সলভ করুক, বুয়ের ডাবি এগুলার করুক, করা উচিত। আমার কাছে মনে হয় সিকিউ এর সাথে সাথে অ্যাডমিশনের একটু প্রিপারেশন নেওয়া উচিত। এই যে আমি উদ্ভাসন আমি বলে বলতেছি, সমস্যা নেই, উদ্ভাসের ওই যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চন দেখে কিনা ফেলে ওইটা দেখে ওই বুয়ের ডাবির ম্যাথগুলো সলভ করার ট্রাই করুক, বা কোর্সে কিন্তু টিচাররা পড়াই ফেলে, বেসিক কোর্সে ওই স্ট্যান্ডার্ডের ম্যাথ কিন্তু পড়াই ফেলে, আমি এসবই পড়াই দিয়েছি আমার কোর্সে, আমিও ভেক্টরিয়ানগুলো সলভ করাইছিলাম, এখন মহাকর্ষ বিকর্ষ সলভ করাবো স্বাভাবিক। এরপরে এমসিকিউ করবে, করার পরে ওর একটাই করা উচিত, স্টিকি নোটে সবগুলো চ্যাপ্টারের নাম রাখা উচিত, এন্ড ওইটা শেষ করছি প্রত্যেকটা স্টেপ শেষ হওয়ার পরে, শেষ হওয়ার পরে এটাতে লাল কালি দিয়ে এটা এইভাবে দাগটা দিবে, টিক চিহ্ন দিলে হচ্ছে কমপ্লিটেড, মনে একটা স্যাটিসফ্যাকশন আসবে। এইভাবে ও 10টা চ্যাপ্টারের দাগ দেখ, 10টা চ্যাপ্টার না, ও আগে দেখুক এইটাই যে আমার সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে সেটাই। ও যদি শুধুমাত্র কলেজের পরীক্ষাগুলোতে পাস করতে চায়, ও দেখুক আমার সিলেবাসে যেগুলো আছে ওগুলোর উপর যাতে ওর রেড মার্ক থাকে, মানে ওইটা আমার কমপ্লিট। এই মন মানসিকতা নিয়ে স্টার্ট করতে হবে। ফিজিক্স আসলে আর কোনো পড়ার কিছু নেই, ঘুরে ফিরে তোমার টিচারই পড়াবে, এন্ড দেখো কোন টিচারের ক্লাস বুঝো। এবার তুমি যদি আমার ক্লাস বুঝো, আমি মহাকর্ষ বিকর্ষ শুরু করতেছি আমার ফিজিক্স কোর্সে, তুমি আইসা শুরু করতে পারো, রবিবার থেকে ক্লাস শুরু, এই যে মনে করো আমার কোর্সটা একটু দেখাই দেই, আমাদের এখানে মনে করো 3-4টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে ফিজিক্সে অলরেডি, তখন 6 নম্বরটা চ্যাপ্টার মহাকর্ষ বিকর্ষ, মাঝখানে আবার নিউটনিয়াম বলবিদ্যা এখনো পড়ানো হয় নাই। তো এই যে 2231 স্টুডেন্ট আছে, আমার সাথে নিয়াজ ভাই পড়াইতেছেন, ভাই এইচএসসির টিচার, আসলে মূলত আমার ক্লাসও করবা, ভাই আমার থেকে ভালো পড়ায় নিয়াজ ভাই, এন্ড তুমি বেশিরভাগ নিয়াজ ভাইয়েরই ক্লাস পাবা এই কোর্সে, ঠিক আছে? আমি হয়তো 4টা চ্যাপ্টার পড়াবো, নিয়াজ ভাই 6টা চ্যাপ্টার পড়াবে, এটা গেল। ভাই আপনি হায়ার ম্যাথটা কেমনে পড়া যায় আপনি বলেন এবার। হায়ার ম্যাথ হচ্ছে যে হায়ার ম্যাথে তো অলরেডি আমি আমার ব্যাচ অদম্য নিয়ে বলি একটু, আমার ব্যাচ অদম্যতে ম্যাট্রিক্স নির্ণয় শেষ, সরলরেখা শেষ, বৃত্ত শেষ, তারপর হচ্ছে যে ত্রিকোণমিতি তো ষষ্ঠ সপ্তম 2টা চ্যাপ্টার নিয়ে তৈরি, ত্রিকোণমিতি ষষ্ঠ অধ্যায় শেষ,
সপ্তম আমি অধ্যায় দেখছি শুরু ভাই, হচ্ছে। আপনার লাইভে হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে, মানে RMH এর আমার সবগুলা কোর্সে সবচেয়ে বেশি লাইভে কনকারেন্ট ভিউয়ার আপনার বেশি থাকে। দেখ আলহামদুলিল্লাহ। সো না ব্যাচ যদিও আমি লাইভ ক্লাস নেই নেই, আমি লাইভ ক্লাস নিলে আপনার রেকর্ড ভাঙিয়ে দিব ইনশাআল্লাহ। না না ওটা কিন্তু হবে না মনে হচ্ছে। না, হবে, আচ্ছা, হইতেও হবে। পারে। তো আমার হচ্ছে যে এই ব্যাচ অদম্য হচ্ছে যে ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ, এবং তারা খুবই রেসপন্সিভ, সত্যি কথা। তারা জেনুইনলি হচ্ছে যে একটা ব্যাচকে আমার মনে ওন করছে, এবং তারা হচ্ছে যে এখানে যথেষ্ট সুন্দর ফিডব্যাক দেয়। আর এমএইচের গ্রুপের মধ্যে হচ্ছে তারা নোট শেয়ার করে, প্রত্যেকটা নোট আমি দেখি, চেষ্টা করি কমেন্ট রিপ্লাই দেওয়ার। ওখানে ফাইন চলতেছে, কিন্তু গাইডলাইনের যদি কথা আসে কিছুদিন পর ওদের হচ্ছে মিড টার্ম পরীক্ষা, মিড টার্মের পরে হচ্ছে ফার্স্ট ফাইনাল হবে। আসলে হায়ার ম্যাথ কেমনে পড়া উচিত আমি ওইটাই বলবো, নতুন একটা স্লাইড দিতেছি, আপনি স্টুডেন্টে বলেন, হ্যাঁ, ওই no 27 এর একটা ফ্রেশ স্টুডেন্ট কিছুই জানে না, হ্যাঁ, কিছু জানে না। আর হায়ার ম্যাথ কেমনে পড়া উচিত? প্রথমত কথা হচ্ছে যে কিছু এমন এমন চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো হচ্ছে যে কম্বাইন্ড করা, মানে হচ্ছে যে একটা চ্যাপ্টার না পড়লে আরেকটা চ্যাপ্টার কিছু বুঝবে না। যেমন ম্যাট্রিক্স স্ট্যান্ডার্ড একটা সক্রিয় চ্যাপ্টার, এটা থেকে মাস্ট একটা সিকিউ আসবে। তো ওই চ্যাপ্টারটা এমনি যে কেউ পড়ে ফেলতে পারবে। যে কি বলে হ্যাঁ, সরল লেখা হচ্ছে যে একটা আলাদা চ্যাপ্টার। ম্যাট্রিক্স নিয়ে তিনটা ম্যাথ করলে হয়ে যায়, আমি জানি এটা। আর যে ক্রেমার রুল, হ্যাঁ। আর এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, শেষ। আর হচ্ছে যে আর এই কয়েকটা আর নির্ণায়ক যদি নির্ণায়কের কিছু অঙ্ক। কারেন্ট থাকে তাইলে পড়লো। হ্যাঁ, এটাই। তো এখন ম্যাট্রিক্স স্ট্যান্ডার্ড একটা সক্রিয় চ্যাপ্টার, এটা যদি পড়ে ফেলে কেউ একটা সৃজনশীল চলে আসবে। সরল লেখা একটা সক্রিয় চ্যাপ্টার, এটা পড়তে হলে অন্য কোনো চ্যাপ্টার পড়তে হবে না। এন্ড সরলরেখা তো এমনিই পারবে, স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, মজা লাগে ভাই, হ্যাঁ। সরলরেখা মজা লাগে, হ্যাঁ, মজাও আছে। মজা লাগে। সরলরেখার পাশাপাশি ইনস্ট্যান্টলি বৃত্তটা পড়ে ফেলতে হবে আসলে, কারণ সরলরেখার সাথে বৃত্ত রিলেটেড, কিন্তু ওদের অনেকেরই মিড টার্মে বৃত্ত নাই, বৃত্ত থাকে না ফার্স্ট ইয়ারের বাট ক্ষেত্রে। বৃত্ত পড়ে হলো, কিন্তু বৃত্তটা পড়তে হবে কেন? কারণ সরলরেখার ইচ এন্ড এভরি কনসেপ্ট গুলো কাজে লাগে বৃত্ততে। সাথে সাথে শেষ হয়ে তো গেল। সাথে সাথে যদি কেউ সরলরেখা পড়ে এবং সরলরেখা পড়ে অন্যান্য যে সিলেবাস আছে ওই চ্যাপ্টারগুলো পড়ে, তাহলে হবে কি, যখন বৃত্ত পড়বে তখন আবার কঠিন লাগবে, আবার সরলরেখা পড়তে আবার হবে। সরলরেখা পড়তে, এটা একটা পেইন। তাই। তো মাঝখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই, টপিক, আমি কিনা জানি মিস করতেছি সরলরেখা বৃত্তরে ভাই। এটা সরলরেখা খুবই মজার, আমি এই শেষ করে বৃত্তর যে ফেলছি। ইয়েগুলা আমারে পড়াইছিল হচ্ছে যে আমি প্রাইভেটে পড়ছিলাম, ফসল ভাই পড়াইছিল অফলাইনে, আচ্ছা। সেই মজা লাগতো। ওই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fx প্লাস c equal to 0 সেই ভালো লাগে। হ্যাঁ, অনেক জোস। আচ্ছা, যাই হোক। তো বৃত্ততে হচ্ছে যে বৃত্ত, আমি অলরেডি বৃত্ততে হচ্ছে যে ওদের 10টা ক্লাস নিয়েছি। আপনার সরলরেখা কয়টা ওদের চ্যাপ্টার শেষ হয়েছে? ম্যাট্রিক্স, চারটা চ্যাপ্টার, ম্যাট্রিক্স, বৃত্ত, ম্যাট্রিক্স, বৃত্ত, সরলরেখা, সরলরেখা, ষষ্ঠ ত্রিকোণমিতি, ষষ্ঠটা। ঠিক আছে, ষষ্ঠ। হ্যাঁ, ষষ্ঠ সিরিজ। তো চারটা চ্যাপ্টার অলরেডি শেষ। এখানে সরলরেখা রয়েছে 25টা ক্লাস, তারপরে বৃত্ততে হয়েছে 10টা ক্লাস, ত্রিকোণমিতির ইয়াতে হয়েছে ষষ্ঠতে হয়েছে 9টা ক্লাস, আর হচ্ছে যে সাথে তো কম হইলো 15-20টা না হলো। সাথে 20টা তো মিনিমাম লাগবে। আচ্ছা, 15 থেকে 20টা না লাগবে। তো এখন ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে পুরো ফার্স্ট পেপার, আমার কাছে পার্সোনাল যেটা মনে হয় সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি হচ্ছে লবণের মতো বা আলুর মতো। আলু যেরকম প্রত্যেকটা তরকারিতে লাগেই লাগে বা লবণ লাগে, ত্রিকোণমিতি লাগে। ত্রিকোণমিতি লাগবে। ত্রিকোণমিতি না বললে তো অন্তরীকরণ পারবে না। কিচ্ছু পারবে না, অন্তরীকরণ পারবে না, যোগজীকরণ পারবে না। তোমাদের ফার্স্ট ইয়ারে যদি সবচেয়ে বেশি একদম গাইডলাইনের জন্য সবচেয়ে বেশি ভালো ইম্পর্টেন্ট টপিক বলি, সেটা এক হচ্ছে ত্রিকোণমিতি ষষ্ঠ সপ্তম অধ্যায়, 2 হচ্ছে অন্তরীকরণ আর যোগজীকরণ। এইগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট। এবং ত্রিকোণমিতি না জানলে কেউ অন্তরীকরণ জানবে না, পারবে না, একটা অন্তরীকরণ না জানলে যোগজীকরণ পারবে না। যোগজীকরণ পারবে না। এবং ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে না জানলে সেকেন্ড পেপারে যে ইনভার্স ত্রিকোণমিতি আছে সপ্তম চ্যাপ্টার, ওটা পারবে না। ত্রিকোণমিতি পারলে ওই চ্যাপ্টার পড়াই লাগে না, পরে একবার লাগবে দেখলেই না। হয়ে যায়। হ্যাঁ, ত্রিকোণমিতির সবগুলো সূত্রগুলোকে আবার ইনভার্স উল্টা, করা হয়েছে, উল্টা, উল্টা। তো বাকি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আজ যে খুব বেশি, তো বড় বড় চ্যাপ্টার কি কি? বড় চ্যাপ্টার হচ্ছে সরলরেখা, বড় চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতি, বড় চ্যাপ্টার হচ্ছে অন্তরীকরণ আর যোগজীকরণ। এই চারটা চ্যাপ্টার এই চ্যাপ্টার বেশি বড়, অতিরিক্ত বড়। সেকেন্ড ইয়ার এত বড় না, সেকেন্ড ইয়ার ছোট। ছোট। তো এখন ম্যাথে নিয়ে একটা ব্যাপার আছে। ম্যাথ অন্য সবগুলো সাবজেক্টের মতো না, ম্যাথ পড়তে হয় না, ম্যাথ হয় করতে। সলভ করতে হয়, এই হচ্ছে যে একটা ব্যাপার। তো সবাই স্টুডেন্ট আটকে যায়, সবাই কি করে, সবাই মনে করে যাচ্ছে ঠিক আছে আমি চোখ ম্যাথ তো ভুলে করছি, আমি চোখ ভুলে যাই। সেমই একই অঙ্ক করার পরে ও পরীক্ষার হলে অ্যান্সার করতে পারে না। খালি একটাই কাজ যে ওরা আগে করে না, solve করে নাই। প্র্যাকটিস করে না। প্র্যাকটিসের কারণে কনফিডেন্স গ্রো করে না, কনফিডেন্সের কারণে তোমার শেষ পর্যন্ত পরীক্ষার হলে যে অ্যাপ্লিকেশন সেটা হয় না। সো আলটিমেট অ্যাপ্লিকেশনই তো আমাদেরকে অ্যাপ্লাই তো করতে হবে। তো স্টুডেন্টদের এই প্র্যাকটিসের অভাবের কারণে বিশাল সমস্যা। তো সিকিউ ওদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি অলরেডি এই ব্যাচ মধ্যে অলরেডি 10 সিকিউ চ্যালেঞ্জ করে অলরেডি ওদেরকে অনেকগুলো সিকিউ চ্যালেঞ্জ করাইছি। ভালো করছেন ভাই। এবং 10 সিকিউ চ্যালেঞ্জ দিয়ে ওদেরকে হচ্ছে যে আমরা প্রাইজ মানি পর্যন্ত দিছি, যে যারা 10 সিকিউ চ্যালেঞ্জ বেস্ট হবে ওদেরকে আমরা এরকম 10 জনকে 20 জনকে আমরা প্রাইজ মানি দিব। তো মূল কথা হচ্ছে যে ত্রিকোণমিতি হোক, অন্তরীকরণ হোক, হিউজ লেভেলের প্র্যাকটিস না করলে কখন হবে না। সেম একই কথা ম্যাথমেটিক্সের জন্য সেমই। ফিজিক্সে যেরকম সিকিউ সলভ করতে হবে এবং 10-12টা করে সে যদি নোট করে ফেলে, তার কাছে যদি নোট থাকে, পরীক্ষা হলে যাওয়ার আগে কি করবে, সে ওই সিকিউটা প্রথমে সলভ করবে, তারপরে যে কোনো বোর্ডেরগুলো ধরে 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 সলভ করে ফেলবে। তো আর কি, আর হচ্ছে যে আচ্ছা আরেকটা মেইন ইম্পর্টেন্ট কথা বলিনি, সেটা হচ্ছে বেসিক ছাড়া কখনোই হবে না।
মানে বেসিক হচ্ছে এমন একটা জিনিস যেটা দ্বারা তুমি অথবা ইন্টার কোনো না কোনোভাবে চলে যেতে পারবা, কিন্তু তুমি অ্যাডমিশন কখনো তুমি কভার করতে পারবা না। আর বেসিক হচ্ছে যে স্ট্রং না হলে, যেমন অনেকেই সূত্র পড়ে যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা মানে আবার প্লাস কস থিটা। বুঝলে সেই মজা লাগে ভাই, চতুর্ভাগে যে cos পজিটিভ। হ্যাঁ, কেন পজিটিভ সেই জিনিসগুলোই হচ্ছে জানতে হবে, যে সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সবাই মুখস্থ করে ফেলে একসাথে, টানা 20-22টা সূত্র টান দিয়ে মুখস্থ করা যায়, কিন্তু সাইন এ প্লাস বি মানে কেন সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সেটা জানার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন, যেটার মধ্যে একটা মজা, সেটা আর অন্য কিছুর মধ্যে নাই। সো আমার মনে হয় বেসিকটা বুঝে বুঝে পড়লে এরপর ম্যাথ সহজ লাগে, এরপর করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে ম্যাথের মধ্যে যে কারো দক্ষতা চলে আসে। এটা হচ্ছে সবচেয়ে বড় আলটিমেট গাইডলাইন, যে তুমি আগে বেসিক পড়বা, বেসিকের পর হচ্ছে তুমি বইয়ের উদাহরণ করবা, উদাহরণের পরে অনুশীলনী প্র্যাকটিস করবা, এরপর সিকিউ সলভ, এরপর এমসিকিউ সলভ। কম বেশিগুলো সবাই জানে, কিন্তু একটা প্যাটার্ন আছে, কিন্তু এই প্যাটার্ন না করে যদি কেউ পরে তাইলে ওর বেশি সময় লাগবে, ওর বেশি সময় লাগবে এবং বুঝবে না। গুছাই ফেলছেন। হ্যাঁ, আমরা গুছিয়ে ফেলছি। ওইটাই মানে ওর ঘুরে ফিরে টিচারের কাছেই পড়তে হবে। হ্যাঁ, এটা মাস্ট, যে কোনো টিচারের কাছে পড়ুক, তা তো পড়তে হবে। তো আপনার রিভিউ তো সেই লেভেলের, যদিও জানি অনেকে বলে আমার ফ্যান হয়ে ঢুকছে করছে, এখন আপনার ফ্যান হয়ে গেছে। এটা আমার অনেক বেশি ভালো লাগছে, বিকজ আমি আলহামদুলিল্লাহ চাই এইচএসসি টা আপনারা লিড করেন, ইনশাআল্লাহ পারবেন। ওই যে ব্যাচ মোটামুটি 13 স্টুডেন্ট অলরেডি এটাতে এখন এনরোল করে ফেলছে। এন্ড ওরা ডেমো দেখতে পারবে। ওদের একটা কথা বলি যে শুভন স্যারের ম্যাথ আসলে স্যার কেমনে পড়ায়, ওইটা তুমি তো ম্যাট্রিক্স নিয়ে পড়া ফেলছো, তাই না স্যার? এখন ডেমো নতুন কোনো চ্যাপ্টার আপনার দেওয়া উচিত। হ্যাঁ, দিব। আমি সরলকে ওয়ান শট দিব। আচ্ছা, ওকে, ওয়ান শট as দিয়ে soon as possible। এখন আমি দেখাই আরএমএইচ সার্চ করে তোমরা একটু যাইয়ে তো, তুমি শুধু ওই জায়গা থেকে, এই যে আরএমএইচ এটাই তুমি ওই জায়গা থেকে কি করবা, মেবি ওই এই যে ম্যাট্রিক্স নিয়ে নাক, এইটা একটা কাজ করে শেষ তো ওইটা সিকিউ সলভিং ক্লাসটা একটু দেখে ভাইলো হ্যাঁ, স্যার কেমনে সলভ করাইছে, বা স্যারের যে কোনো একটা লেকচার তুমি যেটি মনে করো একটু কনফিউশনে আসো বা পারো, দেখো ওইটা স্যার কেমনে পড়াইছে আর বেটার হইতে পড়াইছে কিনা, বা স্যারের স্টাইলটা ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তুমি কোর্সে ভর্তি হতে পারো, এটাই আমি বলবো। অ্যাডভার্টাইজ তো আসবেই, অ্যাডভার্টাইজ এমন একটা ব্যাপার। যে কোনো ক্লাস দেখো, So I'm writing an essay. কি একটা পেইন। থাকো অ্যাডভাইস আসবে। আচ্ছা, চলে আসে এগুলা লেকচারে 81 এই 90 লেখছি, এই কোয়ালিটি দেই ঠিকমতো। কোয়ালিটিতে 720 দিলে ভালো হবে, আর মনে হয় সাউন্ড একটু কমে দিলে বেটার হবে আরো। আচ্ছা, 7+3 9+2 এরকম করে লিখতে পারো। এটা ছাড়াও আরো অনেক মজার মজার টপিক ছিল আসলে, যেমন ইনভার্স ম্যাট্রিক্সের টপিকটা, এই তখন আসলে আমার ভিডিওতে লাইট সেটআপটা ঠিক ছিল না। তো একটা কথা বলি, এটা একটু ইয়া করি। একটা যে টপিক আছে তোমাদের ইনভার্স ম্যাট্রিক্সের টপিক, যে টপিকটা হয়তো বা সবাই কম বেশি পড়ে, 2/2 আকার ইনভার্স ম্যাট্রিক্স। সবাই জানে যে ইনভার্স ম্যাট্রিক্সের শর্টকাট আছে 1/ad - bc, d এর জায়গায় যাবে, ad এর জায়গায় যাবে, বাকি দুটো সাইন চেঞ্জ হবে। কিন্তু কেন চেঞ্জ হবে, বা ইনভার্স ম্যাট্রিক্সের বেসিক কি, তোমরা অনেকে হয়তো এই ব্যাপারগুলো জানো না, যে এই কোর্সটার মাধ্যমে অথবা এই প্লেলিস্টের মাধ্যমে পারফেক্টলি জানতে পারবা, খুব ভালো লাগবে তখন দেখবা। এন্ড যারাই তোমরা হচ্ছে মনে করো যদি ইন্টারেস্টেড থাকো আমাদের কোর্সগুলো ভিজিট করে দেখতে পারো, এট লিস্ট ভালো লাগে কিনতেও পারো যদি মনে করো, কজ আর্কাইভও দেওয়া আছে, তুমি চাইলে যে কোনো চ্যাপ্টারই শেষ করতে পারো। এই ব্যাচ অদম্যের কিছু হচ্ছে যে এখানে তো এনরোল নাম আছে, কিন্তু হচ্ছে যে স্টার্ট লার্নিং এ যদি কোনো দেখা যাইতো, তাহলে হচ্ছে যে বোঝানো যেত যে কিভাবে অ্যাকচুয়ালি ক্লাসগুলো হচ্ছে। আমি কি দেখাবো? হ্যাঁ, সরলরেখার যেমন 25টা লেকচারের যে ব্যাপারটা, আরএম স্টুডিওতে তুমি একটু ইয়ে করো, এই যে ফার্স্ট পেপার কোর্সটার অ্যাক্সেস দাও, এই ফার্স্ট পেপার কোর্সটা দিয়ে দিলে দেখ, আমরা একটু দেখি, সমস্যা নাই। আপনার হচ্ছে দেখি ক্লাস কোয়ালিটি কেমনে। হ্যাঁ, তখন আসলে প্রথমে ম্যাট্রিক্স এর কথা ছিল কি লাইটিং এর একটু ব্যাপার ইয়াদ ছিল, পরবর্তী সব কিছু ঠিক হয়ে গেছে। তো যাই হোক, স্টুডেন্টদের কাছে আসলে ম্যাথ ফিজিক্স আমরা কখনো এরকম করে এক্স্যাক্টলি দাঁড়াই না, আর আমি থাকি কি করব, ম্যাথ আর ফিজিক্স একটা বান্ডেল করি, একটা বান্ডেল হবে। আর আমি থাকি চিরঙে, আমি খুব মিস করি এই রেজান্স মেথড, আমাদের যে অফিস, এটা খুব মিস করি আমি। আসলেই এর জন্য কোনো কথা নেই, যে আমি আগে চাই যে রেদওয়ানের সাথে হচ্ছে যে একটা দাঁড়াই, কোনো না কোনো একটা কন্টেন্ট আমরা স্টুডেন্টের স্বার্থে তৈরি করি, এবং যাতে স্টুডেন্টরা সব কিছু দেখে এটা ভালো লাগে তাদের, এবং তারাও একটা ছোটোখাটো গাইডলাইন পায়। আর তোমাদের যে কোনো সমস্যাগুলো তোমরা আমাদেরকে কমেন্টে জানাবা, যে আমরা আমাদেরকে আরও কতভাবে বেটার করতে পারি। কারণ একটা পারস্পরিক যে সহযোগিতা, সেটার মাধ্যমে কিন্তু সবচেয়ে বেস্ট আউটকাম আসবে। সো আমরা আমাদের পক্ষ থেকে 100% চেষ্টা করতেছি, যেটা আসলে তোমরা যারা ব্যাচ অদম্যতে আছে আমার, বা হচ্ছে যে আমাদের এনামের কেমিস্ট্রির কোর্সে আছে, তারা মেবি বলতে পারবে, সবাই বলতে পারবে ফিজিক্সের কোর্সে আছে, এবং জুনুরায়নও বায়োলজি অসাধারণ করতেছে, অসাধারণ পড়াচ্ছে। জুনুরায়নকে তোমরা সবাই কম বেশি চিনোই। কোনটা দেখাবো স্যার? বৃত্ত যা ইচ্ছা দা, বৃত্ত দেখতে পারে, বা ত্রিকোণমিতি লাস্টের ক্লাসটা দেখি তো আমি একটু, এই যে লাস্টের 10 নম্বর লেকচারটা দেখি, ওয়াচ নাও। এটা একটা 2 ঘন্টা 36 মিনিটের ক্লাস। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয়। আচ্ছা, এবং
এই ত্রিকোণমিতির 10 নম্বর লেকচারটাতে আমি একটা জিনিস দেখাই যে এইখানে যে প্রথমে আমি বলি যে sin a + b এর যে সূত্রটা, সেই সূত্রটা আসছে কোত্থেকে তার আগাগোড়া আমি একটা হচ্ছে যে ব্যাখ্যা দিছি। আমি জানি না আসবে কতক্ষণে। এই যে এইটা যেমন এই যে দেখা যাচ্ছে sin a + b মানে sin a cos b + cos n b, ওই সূত্র প্রমাণ করে দেখিস সূত্রের প্রমাণ, প্রত্যেকটা সূত্রের প্রমাণ। এটা ডেফিনেটলি সমকোণ না, অবশ্যই সমকোণ, এটা 90 ডিগ্রি। সাউন্ড বনে থাক ওকে। সো এই যে যেটা দেখা যাচ্ছে এগুলা কিন্তু আমি পারি না। আমি আমি প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা মানে তোমার 22টা সূত্র যেগুলো ত্রিকোণমিতির 7 নাম্বার চ্যাপ্টারে মেইন 22টা সূত্র যেগুলো লাগে সবগুলো সবাই মুখস্থ করতে থাকে, কিন্তু একটা মুখস্থ করার মতো কিচ্ছু নাই। এগুলা মুখস্থ তো করতে হবে, কিন্তু যদি একবার কেউ বুঝে যায় মানে হাতের তুড়িতেই মুখস্থ হয়ে যাবে এগুলো। তো ব্যাপারটা হচ্ছে যে ওখান থেকে আসছে আর কি। তো এরকম প্রতিটা জিনিসের বেসিক আসলে এখানে আছে। এবং আমার মনে হয় খালি জাস্ট কেউ যদি অ্যাকচুয়ালি এনরোল করতে চায় তারা ব্যাচ অদমের যে কোনো স্টুডেন্ট, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, যে কোনো স্টুডেন্টকে জাস্ট র্যান্ডম জিজ্ঞেস করতে পারে। এগুলো আমি কি করব জানেন, এইচএসসি 27 এর পরীক্ষা আছে, সেইগুলো আমি ইউটিউবে দিয়ে দিব। এইচএসসি 27 এর 27 শেষ হইলে আর কি, শেষ হলে 29 পাবে হয়তো এগুলো। 29 পাবে, হ্যাঁ এগুলা। তো এরকম করে হচ্ছে যে আরেকটা জিনিস ব্যাকে যাই আমরা একটু। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যেমন আমি দেখাতে পারবো, এটা তো ত্রিকোণমিতি অলরেডি হচ্ছে যেখানে 10টা লেকচার চলতেছে। ব্যাকে যাই একটু ব্যাকে। এরপর হচ্ছে যে সরলরেখা আছে, সরলরেখাতে 25 লেকচারস, হিউজ লেকচারে আমি বিলিভ করে দন আমি এমন একটা সূত্র নাই যেটার আমি ব্যাখ্যা দেইনি, মানে যেটার টোটাল পড়াইনি আমি, এমন একটা সূত্র নেই। সিকিউ এমসিকিউ সবই পড়াইছেন? সব পড়াইছে একদম, এমসিকিউ সিকিউ সব। মানে সরলরেখাতে 25টা ক্লাস, 25টা ক্লাস টোটাল সরলরেখা। এটাতে বেশি লাগবেই। হ্যাঁ লাগবেই। আর এই সরলরেখা 23 নাম্বার লেকচার আমার খুব ফেভারিট, পার্সোনাল ফেভারিট। পার্সোনাল ফেভারিট কারণ আছে, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ক্লাসের ফাইনাল, এটা প্রতিবিম্ব টপিক। 3-4 এর ডিরেক্ট প্রতিবিম্ব, তার অপোজিটের বিন্দুটা আর কি, ঠিক অপোজিটের বিন্দু প্রতিবিম্ব। তো এটার অপোজিট শুরু করছে এগুলো, যাক অনেক কষ্ট করে পড়াইছে এগুলো। তো আমার মনে হয় স্টুডেন্টরা অনেক পারফেক্টলি এগুলো বুঝতে পারবে। এগুলো কখনো এভাবে দেখানো হয় না আসলে, না আমাদের অন্য কাউকে। তো আজকে কাজ করেন, ওই যে সরলরেখার ওয়ান শটটা দেন। হ্যাঁ সরলরেখা ওয়ান শট দিব আমি, পুরো একটা সরলরেখা ওয়ান শট বানাচ্ছি আমি, অলরেডি অর্ধেক বানিয়ে ফেলছি আমি, ওইটা হচ্ছে যে পুরো রেকর্ড দিয়ে দিব, আমাদের ইউটিউবে আপলোড করে দিব। সেই স্যার ডান স্যার, ফাইনাল ডান স্যার, ডান ফাইনাল ডান। ওকে, যারা ভর্তি হতে চাও আমাদের ওয়েবসাইট থেকে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এন্ড ঠিক মতো পড়াশোনা করো। এসএসসির মতো যেভাবে মনে করো শেষ মুহূর্তে কামব্যাক দিছো, এইচএসসি তো এটা অনেকটা কঠিন, প্রথম থেকেই পড়তে হবে, বুঝছো? পড়াশোনা চাইলে যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।